অনেক যদি কোন পরে গেলে ল্যাপটপ পাবেন ল্যাপটপ করবেন তো আমার আইটা আমি ভাই রোজ তুমি কে ব্যাংকে দিবা বাকি দিও আর তুমি আসলে বিষয় এটা তো কি অন দি ডাবল কোন আমার লাগ হয়ে যাচ্ছে আমার কল আমার কল সেট ব্যাংক বলে বলেন আপনি যদি এটা করে দিব তাহলে কাজ শেষ করে দিন বুঝছেন স্যার যেন আপনি শুরু দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি মাহমুদ হাসান তালুকদার স্বাগত জানাচ্ছি। তোমাদের এর আগে যে পড়াগুলো পড়িয়েছিলাম তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ে বিশ্বগ্রাম, আজকে সেই ধারাবাহিকতায় বিশ্বগ্রামই আমরা আলোচনা করব। বিশ্বগ্রামে যে জিনিসগুলো আগে আলোচনা করেছিলাম সেটা আমরা একটু দেখে নিই, এরপর আমরা আজকের ক্লাসগুলো শুরু করব। এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা লাভ করব, অর্থাৎ বিশ্বগ্রামটা আমরা কি সেটা ধারণা লাভ, আমরা আশা করি সেটা ধারণা পেয়েছি। এরপর পড়িয়েছিলাম বিশ্বগ্রামের ধারণা প্রবর্তনকারী চিন্তাভাবনা সম্পর্কে বিশদ জানব, তার অর্থ বিশ্বগ্রামটা কে আবিষ্কার করেছে সেই সম্বন্ধে আমরা জানতে পারব। 3 নাম্বারটা আমরা পড়িয়েছিলাম বিশ্বগ্রামের সুবিধাগুলা কী কী। সুবিধাগুলো আমরা শেষ করতে পারিনি, আজকে আমরা ইনশাল্লাহ সুবিধাগুলা শেষ করার চেষ্টা করব। গতকালকে আমরা টেলিমেডিসিন পর্যন্ত পড়িয়েছিলাম এবং টেলিমেডিসিনের একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আশা করি তোমাদের সেই ভিডিওটা মনে আছে। আমি আগেই বলেছিলাম যে টেলিমেডিসিনটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় আসে এবং আমাদের বর্তমান সময় এই টেলিমেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বলতে পারো স্যার কী জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখন কিন্তু একজন ডাক্তার রোগীকে সামনাসামনি দেখতে ভয় পায়। কেন? কারণ ওই রোগীর করোনা আছে কি না এটা তো ডাক্তার জানে না। এই জন্য কিন্তু এখন ডাক্তাররা কিন্তু এই টেলিমেডিসিন চিকিৎসার মাধ্যমে রোগীকে চিকিৎসা দিচ্ছে। এটা বিদেশেও আছে, আমাদের দেশেও কিন্তু এখন বেশি চালু হয়েছে। তোমরা হয়তো জানো যে একটি রোগী আগে সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং অথবা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেত। এখন কিন্তু এই করোনার সময় কিন্তু বিদেশে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। কেন কমেছে? কারণ হচ্ছে এই টেলিমেডিসিন ব্যবস্থার কারণে একজন রোগী বাংলাদেশে হচ্ছে সে বিশ্বমানের সবচেয়ে বড় ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করতে পারছে। এই জন্য আসলে টেলিমেডিসিনটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই করোনাকালীন সময়। তো পরীক্ষায় যদি তোমাদের টেলিমেডিসিনে আসে, আশা করি তোমরা এটা উত্তর দিতে পারবে। যেটা বলেছিলাম টেলিমেডিসিন সহজ, দুটি শব্দ, একটা টেলি আর একটা হচ্ছে মেডিসিন। টেলি মানে কি? বাংলায় বলা হয় টেলিফোন। মেডিসিন মানে কি? ওষুধ বা চিকিৎসা।
তাইলে টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা তাকে বলা হচ্ছে আমাদের টেলিমেডিসিন সংক্ষেপে। ভিডিও দেখেছিলাম, আজকে আর ভিডিওটা দেখাবো না, আজকে আমরা অন্য ভিডিও দেখার চেষ্টা করব। 10 নম্বর পয়েন্টে ছিল, দেখো, ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন, এই টেলিভিশনের সাথে আমরা পরিচিত, CNN, BBC, তারপরে তোমার ইন্ডিয়া স্টার জলসা, যেগুলো আমরা সাধারণত দেখি, এইগুলো আমরা কিন্তু ঘরে বসেই দেখতে পারতেছি। এবং রেডিও চ্যানেলে অনুষ্ঠান উপভোগ করা যায়। আমরা টেলিভিশন দেখতে পারি এবং রেডিও চ্যানেলের মাধ্যমে করতে পারি, একমাত্র কিসের কারণে? এই প্রযুক্তির কারণ, অর্থাৎ এই গ্লোবাল ভিলেজের কারণ। কারণ গ্লোবাল ভিলেজ সম্পর্কে আমরা পড়েছিলাম, ওয়ার্ল্ড কনসিডার্ড সিঙ্গেল কমিউনিটি লিঙ্ক বাই টেলিকম। সারা পৃথিবীটা কী হয়ে গেছে? একটা টেলিকমিউনিকেশনের মাধ্যমে যুক্ত হয়ে একটি দেশে পরিণত হয়েছে। এখন কিন্তু আর বিদেশ বলতে কিছু নাই, কারণ বিদেশ সব ঘরের মধ্যে। আগেকার দিনে দেখো, আমাদের এই মোবাইলের কথাই বলি, আমরা কিন্তু দেখো যারা মোবাইল 10-15 বছর আগে ব্যবহার করতাম, ওই মোবাইলের রেটটা কী ছিল? ঢাকার মধ্যে এক রেট, আবার ঢাকার দূরে চিটাগাং গেলে এক রেট, আবার চিটাগাং থেকে বাইরে গেলে, অর্থাৎ যত দূরত্ব বাড়বে মোবাইলে কথা বলার রেটটাও তত কিন্তু আগে কি বাড়তেছিল। কিন্তু বর্তমানে কি দেখো, আমি ঢাকাতে কোনো বন্ধুর সাথে কথা বললে যে রেট, আমি যদি চিটাগাং বা বরিশাল, নোয়াখালী অথবা ওই প্রত্যঞ্চে কক্সবাজার বা পঞ্চগড়ে কোনো বন্ধুর সাথে আলাপ করি, ওইটা কিন্তু একই রেট। তার মানে কি সারা বাংলাদেশে এক রেট। কেন হচ্ছে? একমাত্র প্রযুক্তির কারণ। আগে কিন্তু এরকম ছিল না। আগে কীরকম ছিল? ঢাকা আশেপাশে কোনো বন্ধুর সাথে আলাপ করে দেখা যায় 1 টাকা 1.5 টাকা, কিন্তু আমি যদি ওই পঞ্চগড়ে ঠাকুরগা কোনো বন্ধুর সাথে আলাপ করি, তখন রেট হয়ে যায় কত? 8 টাকা 10 টাকা মিনিট। এখন কিন্তু সেটা নাই, কারণ সারা বাংলাদেশে ওই যে পুরা দেশ এক রেট। এখন সারা বাংলাদেশে তুমি ঢাকাতে কোনো বন্ধুর সাথে কথা বললে যে পয়সা কাটবে, ওই পঞ্চগড় তেঁতুলিয়া বা চিটাগাং বন্ধুর সাথে কথা বললে একই রেটে কাটবে। এটা কী জন্য হলো? একমাত্র প্রযুক্তি কারণ। আশা করি তোমরা 10 নম্বর পয়েন্টটি ভালো করে বুঝতে পেরেছ। তাহলে আমরা ঘরে বসেই বিভিন্ন ধরনের টেলিভিশন এবং রেডিও চ্যানেল অনুষ্ঠান উপভোগ করতে পারি, ঘরে বসে। এরপর 11 নম্বর পয়েন্ট দেখো, ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে পত্র পত্রিকা পড়া যায়। আমরা তো দেখলাম টেলিভিশন এবং রেডিও। টেলিভিশন রেডিও ছাড়াও আমরা যেমন সকালে উঠে খবরের কাগজটা পড়ি, তাই না? এখন তো বাংলাদেশের খবর পড়তে জানতে, কিন্তু আমি যদি বিদেশের খবর জানতে চাই, তাহলে কি এই বাংলাদেশের পত্রিকায় বিদেশের খবর পাবো? হয়তো পাবো সামান্য, কিন্তু আমি যদি বিদেশের পুরা নিউজটা জানতে চাই, তখন কিন্তু ওদের পত্রিকা আমাদের লাগে। লন্ডন টাইমস, নিউ ইয়র্ক টাইমস, এগুলো বিভিন্ন বিদেশের যে বড় বড় পত্রিকাগুলো আছে, সেই পত্রিকাগুলো কিন্তু আমরা ঘরে বসেই এই পত্রিকাগুলো আমরা পড়তে পারছি। কীভাবে? ইন্টারনেটে তুমি কম্পিউটারে ঢুকে, ঠিক আছে, লন্ডন টাইমস দিয়ে দাও, চলে আসবে। BBC দিয়ে দাও, চলে আসবে। CNN দিলে চলে আসবে। অর্থাৎ CNN যে লেটেস্ট নিউজ, সেই নিউজগুলো আমরা দেখতে পাবো। আবার BBCর যে নিউজগুলো, সেটা দেখতে পাবো। লন্ডন টাইমসের লেটেস্ট কী নিউজ, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে ঘরে বসে বিভিন্ন দেশের পত্র পত্রিকা পড়া যাচ্ছে। একটু আগে যে কথা বললাম, আমরা ঘরে বসে টেলিভিশনে রেডিওর বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি। আর 11 নম্বর, আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের দেশের পত্র পত্রিকা পড়তে পারছি। হ্যাঁ, 12 নম্বর দেখি আমরা, ঘরে বসেই পণ্য কেনা বেচা করা যায়। ঘরে বসে পণ্য কেনাও যায়, বেচাও যায়।
এটা তোমাদের গত ক্লাসে মনে হয় তো আলোচনা করেছিলাম। এটাকে আসলে আমরা এক কথায় ই কমার্স বলতে পারি। তোমরা অনেকে ই কমার্সের সাথে পরিচিত, বা আমাদের অনার্সে আমরা এটা পড়াই আর কি, ই কমার্স। তাহলে ই কমার্সের পুরো নাম ইলেকট্রনিক কমার্স, মানে বাংলায় বলা হয় বাণিজ্য। অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে যে ব্যবসা বাণিজ্য হয় তাকেই বলা হচ্ছে ই কমার্স। বর্তমান যুগে আমি টেলিমেডিসিনটা খুব জনপ্রিয়তা পাচ্ছে, ঠিক তেমনি ই কমার্সটাও জনপ্রিয়তা পাচ্ছে। কারণ এখন করোনার মধ্যে মানুষ মার্কেটে যেতে পারতেছে না, মার্কেটে ভিড় হয়, ঘরে বসে একটা জিনিস অর্ডার করলে সরাসরি এই জিনিসটা ঘরে চলে আসে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনিক উপায়ে কেনাবেচা করা। আচ্ছা, এই ইলেকট্রনিক উপায়ে কেনাবেচা করলে আমাদের কি সুবিধা হচ্ছে? দেখো, ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটছে, অর্থাৎ একজন ব্যবসায়ী তার ব্যবসাটা অনেক প্রসার লাভ করতেছে এবং লেনদেন সহজ হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমার এখন চিটাগাঙে শুটকি, লটকা শুটকি, যেটা মানে বেশি চিটাগাঙে চলে, লটকা শুটকি তোমার খেতে ইচ্ছে হচ্ছে, খুব পছন্দ এবং অরিজিনাল জিনিসটা। এখন তোমাকে কি এখন কক্সবাজারে যেতে হবে? অবশ্যই না। তুমি কক্সবাজারে না গিয়ে এইখানে বসেই কিন্তু সেই লটকা শুটির স্বাদ উপভোগ করতে পারবে। সেটা কীভাবে? এই ই কমার্সের মাধ্যমে। অর্থাৎ তুমি যারা ই কমার্সের ব্যবসা করে তাদেরকে ওই ক্যাটালগ দেয় তারা, এই তোমার লটকা শুটকির ছবি দেওয়া থাকবে, তুমি সেখানে অর্ডার করবে, অর্ডার করার সাথে সাথে তোমার এগুলো প্যাকেট করে তোমার বাসায় চলে আসবে এবং তুমি কী করে রান্না করে মজা করে খাবে। তাহলে এই ই কমার্সের ফলে ব্যবসা বাণিজ্যে কী করতেছে? প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। তাহলে এখনকার দিনে আমাদের ই কমার্সটা কিন্তু খুব বেশি জনপ্রিয়। তাইলে আমরা 12 নাম্বার পেলাম, ঘরে বসেই পণ্য কেনাবেচা করা যায়। ঘরে বসে, আমাকে বাইরে যেতে হবে না, মার্কেটে যেতে হবে। তেরো নাম্বার পয়েন্টটা দেখি আমরা, ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষেই সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া যায়। ওয়েব পেজে একটি বিজ্ঞাপন, তাহলে ওয়েব পেজটা কি? ওয়েব পেজ, ওয়েব ডিজাইন, এটা তোমাদের আমি পরে ডিটেলস পড়াবো। কারণ ওয়েব পেজ, ওয়েব ডিজাইন এগুলো একটা চ্যাপ্টারই আছে আমাদের ইন্টারমিডিয়েটে, তখন আমরা ডিটেলস আলোচনা করবো। তাহলে ওয়েব পেজটা কি? যেহেতু এখানে লেখা আছে কাজে এটাকে আমাকে বুঝতে হবে। ওয়েব পেজ অর্থাৎ পেজ মানে তো পৃষ্ঠা, ওয়েব মানে কোনো খবর বা নিউজ যে পৃষ্ঠায় থাকে তাকে বলা হচ্ছে আমাদের ওয়েব পেজ। অর্থাৎ একটা পৃষ্ঠায় তো বিভিন্ন ধরনের নিউজ থাকে, ওই নিউজকে বলা হবে আমরা ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষে মানে কি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া যায়। তুমি একটা প্রোডাক্ট তৈরি করলে এই প্রোডাক্টটা তুমি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাও, তাহলে তোমাকে এটা কোথায় পোস্ট করতে হবে? ওয়েব পেজে পোস্ট করতে হবে। ওয়েব পেজে যদি পোস্ট করো তাহলে সারা পৃথিবীকে এটা ছড়িয়ে যাবে। আমরা সাধারণত কী করি, বাংলাদেশে কোনো বিজ্ঞাপন যে কোনো একটা পত্রিকায়, সাপোজ আমার পছন্দ ইত্তেফাক, আমি এই বিজ্ঞাপনটা কোথায় দিলাম? ইত্তেফাকে দিলাম। তাহলে ইত্তেফাক যারা পড়ে তারা কিন্তু আমার এই বিজ্ঞাপনটা দেখল, কিন্তু যারা অন্য পত্রিকা পড়ে বা পৃথিবীর বাইরের মানুষ তারা কিন্তু এই বিজ্ঞাপনটা দেখতে পারল না। বিজ্ঞাপনটাকে কেউ দেখতে না পারে তাহলে আমার পণ্যের প্রসার হলো না এবং আমার পণ্যের মান কেউ দেখতে পারল না। সবচেয়ে বেটার হবে আমি যদি আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা ওয়েব পেজে দিয়ে দিই, তাহলে কি হবে? সারা পৃথিবীর মানুষ এই ওয়েব পেজ খুললেই এই প্রোডাক্টের বিজ্ঞাপন তারা দেখতে পাবে। তাহলে কি হবে? আমার এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজটা শুধু বাংলাদেশে হলো না, এটা কোথায় হলো? সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। আর বাংলাদেশে তুমি যদি কোনো একটা পত্রিকায় দাও, দেখবা ওই পত্রিকায় 1 লাখ সার্কুলার বা বিক্রি হয়, 1 লাখ লোকই কিন্তু জানতে পারবে। কিন্তু বাংলাদেশের যে কোটি কোটি লোক যারা ইত্তেফাক করে না তারা কিন্তু এটা জানার বাইরে রয়ে গেল। তাহলে আশা করি 13 নাম্বার সুবিধাটা তোমাদের সবার পরিষ্কার হয়েছে।
ওয়েব পেজে একটি বিজ্ঞাপন নিমিষেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। 14 নাম্বার পয়েন্টটিতে আমাদের কি আছে, প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। দেখ, প্রতি মুহূর্তে, এভরি মোমেন্ট বিশ্বের খবরাখবর জানা যায়। তোমরা হয়তো কয়েকদিন আগে খেয়াল করেছ, আমেরিকায় যে জাতীয় নির্বাচন হলো, সেখানে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে তুমুল বিতর্ক হয়েছিল, তাই না? এরপর বাইডেনকে জয়যুক্ত করা হয়। এখন এই যে ইলেকশনের খবর, দেখো আমরা কিন্তু প্রতি মুহূর্তে, ঘন্টায় ঘন্টায়, প্রতি মিনিটে মিনিটে কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে আমরা এটা দেখতে পেরেছি। তাহলে কেন? কারণ এই প্রযুক্তির কারণেই আমি এখানে বসে আমেরিকার নির্বাচনগুলো কী করতে পারতেছি, নির্বাচনের খবর এখানে বসে আমরা দেখতে পারতেছি। এটাই বলা আছে প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানায়, অর্থাৎ প্রতি সেকেন্ডে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি ঘরে বসে সেকেন্ডের মাধ্যমে আমরা জানতে পারতেছি, শুধু একমাত্র কিসের জন্য? প্রযুক্তির কারণে। হ্যাঁ, 15 নাম্বার কি আমাদের দেখো, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা যায়। দেখো ডানে আমাদের একটা কম্পিউটার থেকে ডলার বেরোচ্ছে, তাই না? আসলে আউটসোর্সিং কাজটা হচ্ছে আউট মানে বাইরে, সোর্স মানে অর্থাৎ বিদেশি উৎস থেকে যে কাজ সেটি হচ্ছে আউটসোর্সিং। বর্তমানে আসা আউটসোর্সিংটা খুবই আমাদের দেশে ইমাজি টাইগারের মতো, অর্থাৎ দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। সবাই কিন্তু আউটসোর্সিং যারা পারে তারা কিন্তু বিদেশ থেকে টাকা উপার্জন করছে। এখন বলতে পারছে আসলে আউটসোর্সিংটা কি? আউটসোর্সিং কিছু না, ঘরে বসে বিদেশে ডলার উপার্জন করাই হচ্ছে আউটসোর্সিং। এখন বলতে পারছে এটা কীভাবে? অর্থাৎ যে বিষয়ে দক্ষ, সেই দক্ষতা সে কম্পিউটারের মাধ্যমে সেই দক্ষতা প্রয়োগ করে বিদেশ থেকে ডলার উপার্জন। আমি একটা উদাহরণ দিই। সাপোজ একজন ভালো টাইপিং করতে পারে, টাইপিং খুব দক্ষ, তাহলে সে এই টাইপিং করে ঘরে বসে বিদেশ থেকে টাকা উপার্জন করতে পারে। অথবা একজন ওয়েব পেজ বা ওয়েব ডিজাইন করতে পারে বা গ্রাফিক ডিজাইন করতে পারে ভালো, তাহলে সে কিন্তু এই ঘরে বসেই টাকা উপার্জন করতে পারে। যদি সে ওয়েব পেজ বা ওয়েব ডিজাইন কাজটা সে কী করে ভালো পারে। অথবা কেউ যদি গ্রাফিক ডিজাইন ভালো পারে, সেও কিন্তু ঘরে বসে টাকা উপার্জন করতে পারে। আমি বলছি তোমাকে কিন্তু ভালো পারতে, ভালো পারলেই এটা সুন্দর। যদি অর্ধেক পারো তাইলে কিন্তু তোমাকে হবে না, তোমাকে ভালোভাবে পারদর্শী হতে হবে, তাহলেই তুমি কি করবে আউটসোর্সিং মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে। তাহলে আমরা 15টি পয়েন্ট তোমাদের বললাম। এখন আমরা পাঁচটি করে পয়েন্ট বুঝত। প্রথমে বলেছিলাম বিভিন্ন দেশসমূহ তাদের সংস্কৃতি সম্বন্ধে জানা যায়। আমি বেশ কয়েকটা ভিডিও তোমাদের দেখেছিলাম। তাহলে 1 নাম্বার পয়েন্ট, বিভিন্ন দেশ সম্বন্ধে এবং তাদের সংস্কৃতি সম্বন্ধে জানা যাবে। ক্লিক করে এই মুহূর্তে যে কোনো তথ্য জানা যাবে। মুহূর্তে এই বিশ্বের যে কোনো স্থানে কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। 4 নাম্বার, মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। 5 নাম্বার পয়েন্টে সহজেই বিভিন্ন গবেষণা ফলাফল জানা যাচ্ছে। এই 5টি পয়েন্ট তোমরা মুখস্থ করে 2 মিনিট সময় দিলাম।
ঠিক আছে, আশা করি তোমাদের মুখস্থ হয়েছে, তাই না? তোমরা আসলে ছোট ছোট পয়েন্ট করে লিখে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। প্রথম পয়েন্টে কি দেশ ও সংস্কৃতি, এটা লিখবে দেশ, কমা সংস্কৃতি, শেষ। দ্বিতীয়টা কি ক্লিক করে মুহূর্তে যে কোনো দেখতে পারবে, তাহলে মুহূর্তেই। আবার মুহূর্তের মধ্যে দুইটা, বিশ্বের যে কোনো স্থানের সাথে যোগাযোগ করা যায়, তাহলে মুহূর্তের মাধ্যমে যে কোনো তথ্য জানা যায়, আবার মুহূর্তের মাধ্যমে পৃথিবীর যে কোনো সঙ্গে যোগাযোগ করা যায়। 4 নাম্বার কি দক্ষতা এবং গতি, লিখে রাখবে দক্ষতা ও গতি, তাহলে দক্ষতা গতি বৃদ্ধি পাচ্ছে। 5 নাম্বার সহজে বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে। এরপরে আমাদের 6 নাম্বার, মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। আমি ইমেলের কথা তোমাদের বলেছিলাম, ইমেল, এটা কিন্তু ইমেল ইংরেজি শব্দ। ই মানে হচ্ছে ইলেকট্রনিক, আর মেইল মানে হচ্ছে চিঠি, অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে যে চিঠির আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রনিক মেল, বা সংক্ষেপে বলা হচ্ছে ইমেল। এর আগেকার দিনে আমরা কিন্তু ইদানিং ইমেল ব্যবহার করি। এখন বলতে স্যার আগে কী ব্যবহার করি? আগে আমরা কি টেলেক্স, ফ্যাক্স এগুলো ব্যবহার। এখন টেলেক্স এবং ফ্যাক্স এই জিনিসটা এখন উঠে গেছে। টেলেক্স এবং ফ্যাক্সের জায়গায় আমরা আধুনিক সংস্করণে কী যোগ করেছি? ইমেল। এখন আমরা টেলেক্স একটা সমস্যা কী ছিল? হ্যাঁ, টেলেক্স এবং ফ্যাক্স অনেক সমস্যা ছিল। সমস্যা ছিল এরকম, ওটা পাঠাইতে সময় বেশি লাগতো, 1। 2 নাম্বার হচ্ছে আমি এক ফ্যাক্স মেশিন থেকে আর এক ফ্যাক্স মেশিন যখন আমি টেলেক্স বা আমি টেক্সটটা পাঠাবো, ওই ফ্যাক্স মেশিনটা যদি বিজি থাকে তখন কিন্তু আমাকে এই মেলটা আর যায় না। কিন্তু এখন ইমেলে এমন একটা মজার ব্যাপার, তুমি এখান থেকে একটা মেল করলে, সাপোজ এখানে এখন দিন, আমেরিকায় এখন রাত। আমেরিকায় তোমার এক বন্ধু গভীর ঘুমিয়ে আছে, তার ল্যাপটপও বন্ধ, মোবাইলও বন্ধ। তুমি যদি একটা মেসেজ পাঠাও, সেই মেসেজটা কিন্তু ব্যাক করবে না, গিয়ে ওখানে সার্ভারে জমা থাকবে। আমার এখানে যখন রাত হবে, আমেরিকায় তখন দিন হবে। তোমার বন্ধু সকালে উঠে যদি মোবাইলটা খুলে, তখন সাথে সাথে তোমার মেসেজটা সে পাবে। কিন্তু আগে যে ফ্যাক্স এবং টেলেক্সের কথা বললাম, টেলেক্স এবং ফ্যাক্সের সমস্যা ছিল, আমি এক মেশিন থেকে আর এক মেশিনে পাঠালে সেই মেশিনটা যদি বন্ধ থাকে তাহলে টেলেক্স ফ্যাক্স আর যাবে না, অর্থাৎ টেলেক্স ফ্যাক্সে যে মেসেজটা দেবো সেই মেসেজটা কিন্তু ওইখানে আর যাবে না। কিন্তু ইমেলে কিন্তু এটা বন্ধ থাকলেও ওইখানে গিয়ে সার্ভারে জমা হবে। পরবর্তীতে যখনই সে কম্পিউটারটা খুলবে, যখনই সে মোবাইলটা অন করবে, তখন কিন্তু এই সাথে সাথে সেই মেসেজটা দেখতে পাবে। আশা করি তোমরা আগে টেলেক্স এবং ফ্যাক্স এবং ইমেলের মাধ্যমে পার্থক্য বুঝতে পারবে। পরীক্ষায় যদি এখন একটু প্রশ্ন আছে সৃজনশীল, ফ্যাক্স এবং টেলেক্সের পরিবর্তে বর্তমানে ইমেল ব্যবহার করা হয়, তোমার সপক্ষে যুক্তি দেখাও। তখন কিন্তু আমার ইমেলের যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজগুলো আমাকে বলতে হবে। আর ফ্যাক্স, এই ফ্যাক্স এবং ফ্যাক্সের যে ডিসঅ্যাডভান্টেজগুলো আমাদের কিন্তু বলতে হবে, সেগুলো আমি তোমাদের বলতে হবে। মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে আমরা কি পাঠাবো? টেক্সট। টেক্সট মানে সবাই বুঝে, টেক্সট মানে লেখা, টেক্সট মানে লেখা। 2 নাম্বার কি? অডিও। অডিও বলতে কি বোঝাচ্ছে? আমরা কোনো শব্দ, আমি যে কথা বলতেছি এটা কিন্তু একটা অডিও। তোমরা কিন্তু আমার চেহারা দেখতে পাচ্ছেন, তাহলে এটা কিন্তু অডিও। এবং ভিডিও, যদি চেহারা দেখা যায় তাহলে সেটা হবে কি আমাদের ভিডিও। তাহলে আমাদের ইমেলের মাধ্যমে 3টে জিনিস পাঠাচ্ছে, একটা হচ্ছে টেক্সট, 2 নাম্বার কি? অডিও, 3 নাম্বার কি? ভিডিও। এটা কিন্তু আমরা মুহূর্তের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে ইমেলের মাধ্যমে পাঠাতে পারছি। তাহলে মুহূর্তের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে ইমেলের মাধ্যমে আমরা 3টে জিনিস পাঠাচ্ছি, একটা হচ্ছে টেক্সট, 2 নম্বর হচ্ছে অডিও, 3 নম্বর হচ্ছে আমাদের ভিডিও। 7 নম্বর পয়েন্টে আসি, বিভিন্ন ধরনের সফটওয়্যার। সফটওয়্যার কাকে বলে সবাই জানে, তাই না? সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কাজ।
তাহলে সফটওয়্যার হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রোগ্রাম। আর কি আছে? ফ্রি ওয়্যার। ফ্রি মানে বিনা পয়সা যেটি পাওয়া যায় সেটা ফ্রি ওয়্যার। 3 নাম্বার কি? বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। তা আমরা আগের ক্লাসে আলোচনা করি যে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে পারি, ফ্রিওয়্যার ডাউনলোড করতে পারি, বিনোদন উপকরণ ইন্টারনেট। বিনোদন উপকরণ বলতে কী বোঝাচ্ছে? নাটক হইতে পারে, সিনেমা হইতে পারে, গেম হতে পারে, এগুলো হচ্ছে আমাদের অর্থাৎ একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত উপকরণ, যেমন আমরা হুমায়ুন আহমেদের হাসির নাটক আমরা দেখি, তাই না? খারাপ লাগলে এটা দেখি, কেউ খারাপ লাগলে আমরা খেলাধুলা করি, কেউ খারাপ লাগলে আমরা ভিডিও গেম দেখি। এগুলো হচ্ছে আমাদের বিনোদন উপকরণ। এগুলো কী করতে পারে? আমরা ডাউনলোড করে সংগ্রহ করতে পারি। এখন আমাদের কেনার কোনো দরকার নাই। কোনো সফটওয়্যার দরকার হলে ম্যাক্সিমাম সফটওয়্যার আমরা কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। যেমন আমাদের ভাইরাস, কম্পিউটার থাকলে তো ভাইরাস ধরবে, এটা স্বাভাবিক, তাই না? কম্পিউটার ধরলে ভাইরাস, এখন ভাইরাস ধরলে মানুষের তো ভাইরাস হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, তখন আমরা কী করি? অ্যান্টিবায়োটিক খাই, খেলে কী হয়? ভালো হয়ে যায়, অথবা ওষুধ খাই, ভালো হয়ে যায়। ঠিক কম্পিউটারে কিন্তু ভাইরাস থাকবেই, ভাইরাস থাকলে যতদিন কম্পিউটার আছে, ইন্টারনেট, ইমেল আছে, অর্থাৎ আমি একটা ফাইল ডাউনলোড করলাম, সেই ফাইলে যদি ভাইরাস থাকে সেটা আমার কম্পিউটারের মধ্যে ঢুকবে, অথবা আমি একটা পেন ড্রাইভ ইউজ করলাম, আমার পেন ড্রাইভে যদি ভাইরাস থাকে সেটা কম্পিউটারের মধ্যে ঢুকবে। তাহলে ভাইরাসটা আমাদের এটা স্বাভাবিক। কম্পিউটার যতদিন থাকবে, প্রযুক্তি যতদিন থাকবে, ততদিন তো ভাইরাস থাকবে। এখন ভাইরাস যদি থাকেই, এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য কিছু অ্যান্টিভাইরাস আছে, তাই না? এখন অ্যান্টিভাইরাসগুলো এখন আর কেনার দরকার নাই। তুমি ইচ্ছা করলে কম্পিউটার থেকে এই অ্যান্টিভাইরাসগুলো ফ্রিভাবে ডাউনলোড করে নিতে পারো। তাহলে কী হবে? তোমার কম্পিউটারে যে ডাটাগুলো আছে, কম্পিউটারে যে প্রোগ্রামগুলো আছে, সেগুলো সুরক্ষিত থাকবে। তাহলে 7 নম্বর পয়েন্টটা আমাদের ক্লিয়ার। 8 নাম্বার, শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা। শিক্ষামূলক সাইট অর্থাৎ আমাদের ইন্টারনেটে তো বিভিন্ন ধরনের সাইট আছে, তাই না? বিনোদন সাইট, লেখাপড়ার সাইট, ট্রাভেল সাইট, বিভিন্ন ধরনের সাইট আছে। আমি শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করবো, অর্থাৎ আমি ইন্টারনেটের মাধ্যমে কী করতে পারবো? বিভিন্ন দেশে, যেমন আমাদের এখানে ইন্টারনেটে তুমি আইসিটি আমি পড়াচ্ছি, প্রথম চ্যাপ্টার গ্লোবাল ভিউ। এখন তোমার ইচ্ছে করলো, স্যার আমাদের দেশে তো আইসিটি পড়ান প্রথম চ্যাপ্টার গ্লোবাল ভিলে, আমেরিকায়, জাপান, ওদের দেশেও তো আইসিটি পড়ানো হয়, ইন্টারমিডিয়েট সিলেবাস। ওদের সিলেবাসটা কী, এবং ওদের বইতে কী কী পাঠ্য আছে, কী কী বিষয়ে পড়ানো হয়, তুমি দেখতে চাও, তোমার জানার করতে পারো। তাহলে তুমি কী করবে? ইন্টারনেটের মাধ্যমে সার্চ করতে, ইন্টারমিডিয়েট আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়ে মানে তোমার কলেজে ঢুকো, কলেজে ঢুকার পর ওইখানে ইন্টারমিডিয়েট সিলেবাস দেখো, সিলেবাস দেখার পর ইন্টারমিডিয়েটে আইসিটি আছে কিনা সেটা দেখো, এবং আইসিটির মধ্যে কী কী বিষয় আছে সেটা দেখো। অর্থাৎ আমাদের শিক্ষার সাথে তাদের শিক্ষার মিল আছে কিনা সেটা তুমি একটু দেখো। অর্থাৎ আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম আমরা, তখন আমরা কি গবেষণা করেছি, রিসার্চ করার সঙ্গে আমরা সবসময় অনলাইনে ঘাটাঘাটি করতে হচ্ছে বিদেশে লেটেস্ট কী জিনিসটা আছে, এটা আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা, তখন তো অনলাইনে এত বেশি ছিল না, আমরা সাধারণত বিভিন্ন জার্নাল, বইটির লাইব্রেরি থেকে বই আছে, বইটি বের করে আমরা অনেক কষ্ট করতে পারি। এগুলো দুর্লভ বই পাওয়া যেত না, ঠিক না? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি পড়াবো, এখানে কিন্তু বই অ্যাভেলেবেল ছিল না। স্যার আজকে বললো এই বইটা ভালো, আমরা লাইব্রেরিতে যাইতাম, দেখা যায় 5 সেট বই আছে, সিনিয়র ভাইরা নিয়ে নিচ্ছে, তখন কিন্তু বইটা আমরা পেতাম। বলা হতো আরও অন্য দিন পরে বা 1 সপ্তাহ পরে আসেন, পরে 1 সপ্তাহ পরে গিয়ে ওই বইটি নিতাম। অর্থাৎ বইটা আমাদের কাছে দুর্লভ ছিল, কারণ যেহেতু বিদেশি জার্নাল। আর এখন তোমাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, তুমি কম্পিউটারের থেকে খালি টিপ দিবা, বাস বেরিয়ে আসবে। এই জন্য তোমাকে বই কিনতে হবে না, ওই তো নিউ মার্কেটে যেতে হবে না, বা বাংলা বাজারে কোথাও যাওয়ার দরকার নাই। এই কথাটাই বলা হচ্ছে শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি বিভিন্ন ধরনের শিক্ষামূলক এডুকেশান সাইট থেকে আমরা কী করতে পারি? জ্ঞান অর্জন করতে পারি। এরপরে অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়। আমাদের যে লাইব্রেরিটা আছে এটা আমরা অনলাইনের কাজ চালু করেছি, বা আমরা অনলাইনে, তোমরা হয়তো অনলাইন চালু হয়ে গেলে তোমরা অনলাইনের মাধ্যমে বই পড়তে ঘরে বসেই তুমি এই লাইব্রেরি যত বই আছে তুমি পড়তে
আর বিদেশে অলরেডি চালু আছে বিভিন্ন দেশে, যে ওরা কী করে, ঘরে বসেই লাইব্রেরিতে যতগুলো বই আছে সবগুলো বই অনলাইনে দেওয়া আছে, সে কিন্তু ঘরে বসেই সেই বইগুলো কিন্তু পড়তে পারে। এবং ঘরে বসেই বিভিন্ন নাম করা শিক্ষা গ্রহণ করা যায়। বিভিন্ন টিউটোরিয়াল আছে, ঘরে বসেই বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা গ্রহণ করা, এবং ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের শিক্ষা তুমি ইচ্ছা করলে ঘরে বসে গ্রহণ করতে পারো। তাহলে 6 নাম্বার 7, 8 3টি পয়েন্ট, প্রথমে 5টি পয়েন্ট মুখস্থ করলাম, এরপর আমরা 3টি পয়েন্ট মুখস্থ করি। তোমাকে 1 মিনিট সময় দিলাম এই 3টি পয়েন্টটা মুখস্থ কর। আশা করি তোমাদের মুখস্থ হয়েছে। এখন এই 3টি পয়েন্ট আমি কীভাবে সহজভাবে মুখস্থ করব। 6 পয়েন্টের বাঁ পাশে আমরা লিখব ইমেল, অর্থাৎ ইমেল বললে আমাদের এই জিনিসটা এসে যাবে সংক্ষেপে ইমেল। 7 নাম্বার পয়েন্টের বাঁ পাশে কি লিখবা, সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন, বা শেষ। তাহলে প্রথমটা আমি কি লিখলাম, ইমেল। 7 নাম্বার লিখলাম কি, সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন। 8 নাম্বার কি লিখবো, লাইভ। বাস 3টে হয়ে গেল। তাহলে 6 নাম্বারটা কি বললাম, ইমেল। ইমেল বললেই কান টানলে মাথা আছে, ইমেলের সাহায্যে আমরা 3টে জিনিস পাবো, টেক্সট, অডিও। 7 নাম্বার কি লিখলাম, সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন, ইন্টারনেট ডাউনলোড করতে। আর 8 নাম্বার কি লিখলাম, অনলাইন লাইব্রেরি, অর্থাৎ অনলাইন লাইব্রেরি থেকে আমরা তাহলে আগের পয়েন্ট 5টি আর এই 3টি কয়টি হলো, 5, 6, 7, 8। এরপরে আমি আবার পরের 3টি পয়েন্ট আমরা 9 নাম্বার তো টেলিমেডিসিনের পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নাম করা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। 10 নাম্বার ঘরে বসেই কম্পিউটার বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও চ্যানেলে অনুষ্ঠান উপভোগ করা যায়। 11 নাম্বার ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশে পত্রপত্রিকা করা। তাহলে 9 নাম্বারের বা পাশে আমি লাল কালিতে লিখব টেলিমেডিসিন, বা শেষ। এরপর টেলিমেডিসিন 1 লাইন লিখলে আমাদের। 10 নাম্বার আমি কি লিখব, টেলিভিশন, রেডিও চ্যানেল, বা শেষ। 11 নাম্বার আমি কি লিখব, পত্র। তাহলে 9 নাম্বার কি, টেলিমেডিসিন। টেলিমেডিসিন দেখলে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা নিতে শেষ, তোমার ভাষায়। 10 নাম্বার কি, আমরা ঘরে বসে টেলিভিশন এবং রেডিও চ্যানেল দেখতে পাই। আর 11 নাম্বার কি, পত্রপত্রিকা, ঘরে বসে বিভিন্ন পত্রপত্রিকা করা যায়। তাহলে 8টি, 9, 10, 11। এরপরে আর 4টি পয়েন্ট আমরা, আমাদের অনেকগুলো পয়েন্ট মুখস্থ করলে অসুবিধা হবে বিধায়
আমি তোমাদের 4টি 5টি করে ভাগ করেছি, যা হলে মুখস্থ করতে তোমাদের সুবিধা। এটা এক ধরনের টেকনিক। তাহলে 12 নাম্বার, ঘরে বসেই পণ্য কেনাকাটা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। এখন এটা আমরা কি লিখব? বা পাশে কেনাকাটা। বা পাশে কি লিখবে? কেনাকাটা। কেনাকাটা করলে বোঝা যাবে যে অনলাইনে ঘরে বসে কেনাকাটা করা যায়। শেষ। 13 নাম্বার, বা পাশে কি লিখব? ওয়েব পেজ। ওয়েব পেজের মাধ্যমে যে কোনো বিজ্ঞাপন সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। 14 নাম্বার, বা পাশে কি লিখব? খবর। তাহলে প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। 15 নাম্বার, বা পাশে কি লিখব? আউটসোর্সিং। তাহলে এগুলো ছোট ছোট পয়েন্ট যদি আমরা বা পাশে লিখে রাখি, তাহলে পরীক্ষার সময় কিন্তু আমার লিখতে এবং বুঝতে ঠিক আছে। তোমাদের এই টেকনিকটা শিখতে। তাহলে 12 নাম্বার পয়েন্টে কি লিখব? কেনাবেচা। 13 নাম্বার, ওয়েব পেজ। 14 নাম্বার, খবরাখবর। 15 নাম্বার, আউটসোর্সিং। তোমরা এক্ষুনি কাগজে লিখে দাও। আমি যে পয়েন্টগুলো সংক্ষেপে বলছি, কারণ পরে কিন্তু তোমাদের আর এটা মনে থাকবে না। আমার জন্য পার্সোনাল গাড়ি ঠিক করছে। আজ ঠিক আছে, এটা করুন না। আমার কথাটা শোনেন, আমি কথাটা বুঝছি। 3000 টাকা ভাড়া গেল, ঠিক আছে, আমি 500 টাকা বেশি ভাড়া গেল মনোসাগরের জন্য। আমার কথা হলো কি, আমার কথা শোনেন, আমার মনোসাগরের জায়গায় আজকে আমার হইতে আমিও চিন্তা করতাম যে আমার কি লাগে, কথা বলেন নাই? হ্যাঁ, মনোসাগরের জায়গায় আমি হইতাম, আপনিও বলতেন আমার কি লাগে, আমি ধরার মতো। তাহলে আমাদের সুবিধা পেলাম কয়টি? 15টি। তোমরা 4টি 5টি করে কিন্তু মুখস্থ করবে। একসাথে সবগুলো মুখস্থ করলে তোমাদের মুখস্থ হবে। আমার কথা বলছে আমি তো আশ্বাস দিচ্ছি আপনারা থাকেন, কারণ তো টাঙ্গাইলের যারা আরো আছে আমি বলে দিচ্ছি। আমরা এখন একটা ভিডিও দেখব। মিছিল না আমাদের এই রকম আমি দেখিনি, আপনারা মিছিল থাকেন, সমস্যা নেই, আমাদের কাজে এই কাজটা আগাই নাও। আর দ্বিতীয়ত হলো হ্যাঁ, আর আমি একটা কথা বলি, দ্বিতীয়ত হলো ওই পার্টিরে প্রথম পার্টিরে ওনারা তো দেখেন নিউজটা আই করতে পারেন কিনা, তো বাইরে আসেন, আমরা একসাথে হই। হ্যাঁ, আপনারা তো ওই খাচ্ছেন।
হুম আচ্ছা রাখতে হবে না আজকাল কি করা একসাথে কাজ হলে একটা বড় ঠিক আছে রাখতে না আসলে নাই ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে না ডাক্তার দিকে করতে পারবো ডাক্তার দিকে করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার কাছে একটা ব্যাপার আছে ওনার এক্সট্রা 500 টাকা দিয়ে দিয়ে আমি যোগাযোগ করবো দুটো লোক হুম 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 না ঠিক আছে হ্যাঁ না না ঠিক আছে হ্যাঁ না না ঠিক আছে আচ্ছা তাহলে ভাই আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে আমি অন্য সবজিগুলো যোগাযোগ করতেছি আচ্ছা ঠিক আছে আপনি
আচ্ছা ঠিক আছে, আপনি টাকাটা পাঠাই দিলেন, আমি কথা বলতেছি। আচ্ছা। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? সুন্দরবন। তাহলে সুন্দরবনটা কেন দেখলাম? কারণ সুন্দরবনটা আমাদের কিন্তু ঐতিহ্য বা সংস্কৃতির একটি অংশ। এই জন্য দেখো, বিদেশ থেকে যারা আসে তারা কিন্তু সুন্দরবন, সোনারগাঁ, জাতীয় জাদুঘর এগুলো কিন্তু দেখতে যায়। কেন যায়? কারণ এটি হচ্ছে আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে আমরা গ্লোবাল ভিলেজের সুবিধা আলোচনা করলাম। কয়টি সুবিধা আলোচনা করলাম? 15টি সুবিধা এবং সুন্দরবনের একটি ভিডিও দেখলাম। অর্থাৎ এই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যদি কখনো সুন্দরবন দেখো তাহলে তোমার বাংলাদেশের ঐতিহ্যের কথা মনে হবে। তুমি যদি কক্সবাজার দেখো, বাংলাদেশের ঐতিহ্যের কথা মনে হবে। তুমি যদি বৈশাখী মেলায় যাও, বাংলাদেশের ঐতিহ্যের কথা মনে হবে। তুমি যদি 21শে ফেব্রুয়ারি ফুলের মালা দিতে যাও, তখন বাংলাদেশের সংস্কৃতির কথা মনে হবে। আমাদের যখন 21শে ফেব্রুয়ারি পালন হয়, পয়লা বৈশাখ পালন হয়, তখন বিদেশের অনেক সাংবাদিক, অনেক বিদেশি ভাই আমাদের দেশে কিন্তু আসে এটা উদযাপন করার জন্য। আমরা দেখতে চাই বাংলাদেশের পয়লা বৈশাখ থেকে উদযাপন করে। তোমরা হয়তো দেখেছো রমনা পটমীরে কত সুন্দর অনুষ্ঠান হয়, সবাই উপভোগ করে। কেন? কেন বাঙালি ঐতিহ্য। হান্তা ইলিশ খায়, তাই না? গান বেসর হয়, হালখাতা করে, এগুলো তো আমার একটা ঐতিহ্যের অংশ। ঠিক আছে, তাইলে আজকে এইটুকুই থাকলো, সুবিধা পর্যন্ত। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকো।